টাকা ছাড়া মানুষ কোথাও যোগ্য সম্মানটুকু পায় না। আর মানুষ ভালো খারাপ সব কিছুই করে এই টাকার জন্যই। আজকে এক ব্যাংক কর্মকর্তার গল্প শুনবো। সৎ কর্মঠ ব্যক্তি কিভাবে কোটিপতি হয়ে যায় সেই গল্প জানবো। চলুন গল্পে চলে যাই। 1992 সালের 29শে মার্চ। নাম ভাস্কর কুমার। সিবিআই এজেন্ট তাকে নিয়ে যায় ব্যাংকে আর তার সব ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকে। তাদের কাছে ইনফরমেশন আছে ভাস্কর টাকার হেরাফেরি করেছে। গল্পের শুরুটা হয় আরও 3 বছর আগে। চলুন সবার পরিচয় জেনে আসি। ভাস্কর মাগদা ব্যাংকের ক্যাশিয়ার, বেতন 6,000 টাকা। এটা ব্যাংকের রিজিওনাল অফিসার হিমাংশু স্যার। পাশে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার বসেন। সে নেক্সট মান্থেই রিটায়ারমেন্টে যাবেন। হিমাংশু স্যার বলেছে টার্গেট পূরণ হলে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের পোস্ট তাকে দেওয়া হবে। এটা ভোল্ট ম্যানেজার নারায়ণ স্যার। সে কখনো সময় মতো আসে না অফিসে, আর অফিস শেষ হওয়ার আগেই বাড়ি চলে যায়। এটা ভোল্টের খাতা। প্রতিদিন কত টাকা বের করা হলো, কত টাকা রাখা হলো, সব লিখে রাখা হয় আর মাস শেষে কম্পিউটারে সাবমিট করা হয়। ভাস্কর 3 বছর থেকে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পাচ্ছে। সে অনেক পরিশ্রমী, নিষ্ঠার সাথে কাজ করে। এটা তার বেস্ট ফ্রেন্ড সাম্বা। এই কলোনিতে থাকে ভাস্কর। সবাই তাকে চেনে, আর চিনবে নাই বা কেন? কেউ 500, কেউ 1000, কেউ 2000 টাকা তার কাছে পায়। আর এটা পাটেল ভাই, সে 10,000 টাকা পাবে। ভাস্কর বলে, ভাই আমি নেক্সট মান্থে দিয়ে দেব। এটা ভাস্করের বাবার বানানো বাড়ি, একমাত্রই সম্পদ তাদের। এটা ভাস্করের ছোট ভাই, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এটা ছোট বোন, যে নামমাত্র একটা ডিগ্রি কলেজেই পড়ছে। আর উনি ভাস্করের বাবা। এই বোম্বে শহরে নামী একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। সে একসময় অনেকের পছন্দের ব্যক্তি ছিল, কিন্তু হঠাৎ একদিন বিজনেস শুরু করেছিলেন তিনি তার বন্ধুদের সাথে। কিন্তু তারা তাকে ধোকা দিয়ে দেয়। এরপর স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। সে মুখে কথা বলতে পারতো না। আর ভাস্কর যখন কলেজে ছিল তখন তার হাত ধরেছিল সুমাতি। সুমাতির বিশ্বাস ছিল সে হ্যাপি থাকবে ভাস্করের সাথে, তাই পরিবারের অমতে গিয়েই বিয়েটা করে ভাস্করকে। তার স্বপ্ন ছিল সে একদিন নিজের খাবারের দোকান দিবে, নিজের বানানো খাবার বিক্রি করবে। সুমাতি আর ভাস্করের ছেলে কার্তিক, বয়স 6 বছর। কিছুদিন হলো স্কুলে যাওয়া সে শুরু করেছে। এই ছিল ভাস্করের পরিবার পরিজন। সন্ধ্যায় সুমাতির ভাইয়ের ছেলের জন্মদিন, সেখানে দাওয়াত দিয়েছে সবাইকে। সন্ধ্যায় কার্তিককে একটা জামা পরিয়ে দেয় সুমাতি। কার্তিক বলে, মা আবারও একই জামা? এরপর তারা ভাবে কি গিফট দেওয়া যায়। তখন কার্তিকেরই একটা পুরানো খেলনা নিয়ে তারা সেই অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে খাবার দিলে কার্তিক তার মামিকে বলে, মামি আর একটা পিস কেক দিবেন? তখন সে বলে, এটাই তো বেশি হয়ে গেছে। এটা শুনে ফেলে সুমাতি। তখন সে কার্তিককে প্লেট রাখতে বলে আর সেখান থেকে রেগে চলে আসে। বাইরে এসে তারা একটা দোকানের সামনে এসে বসে। ভাস্কর যায় ভাড়া পাও নেওয়ার জন্য। প্রথমে সে 3টা অর্ডার দেয়, কিন্তু মানি ব্যাগে দেখে মাত্র 2টারই টাকা আছে। তখন দোকানদারকে বলে, ভাই 2টা দিন। দোকানদার 3টা দেয় আর বলে, ব্যাপার না ভাইয়া, পরে দেখা যাবে। ভাড়া পাও এনে রাখার পর কার্তিক বলে, বাবা আমার একটাতে তো হবে না, অনেক ক্ষুধা লেগেছে। তখন ভাস্কর তারটাও দেয় আর বলে, যাও বাবা, ওই টেবিলে গিয়ে বসো। সুমতির চোখে জল। তার এমন দুর্দিন যে সবার কাছে সে নীচ আর অপমানিত হচ্ছে। ভাস্কর বলে, সুমতি তুমি খেয়ে নাও, সব একদিন ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে। প্রতিদিনের মতোই সব কিছু চলছিল। ভাস্করের একটা সাইড ইনকাম ছিল, সেটা হচ্ছে পাশের ক্যাফেতে সে বসতো আর যারা চেক লিখতে পারতো না, আবেদন করতে পারতো না, ফর্ম পূরণ করতে পারতো না ব্যাংকের জন্য, তাদেরকে হেল্প করতো। বিনিময়ে সে কিছু টাকা পেত। একদিন একটা লোক আসে, অ্যান্টনি। সে বলে, স্যার আমার 2 লাখ টাকা লোন লাগবে। ভাস্কর বলে, আপনার কি কি ডকুমেন্ট আছে দিন। কিন্তু অ্যান্টনি বলে, আমার কাছে তো কিছুই নেই, কিন্তু টাকাটা আমার খুব দরকার। ভাস্কর চলে যেতে বলে অ্যান্টনিকে। এদিকে পাটেল ভাই বাসায় আসে ভাস্করের টাকা নেওয়ার জন্য, কিন্তু সে বাসায় নেই এমনটা বলে সুমাতি। কিন্তু হঠাৎ একদিন রাস্তায় ভাস্করকে দেখে পাটেল ভাই, আর তখনই ভাস্করকে ধরে মানি ব্যাগটা নেয়, কিন্তু সেখানে তো কোনো টাকাই নেই। শেষে তার পকেট ছিঁড়ে ফেলে সে। এরপর তার বাইকের চাবিটা নিয়ে সে চলে যায়। অফিসে যাওয়ার জন্য তার কাছে কোনো টাকা নেই। শেষ পর্যন্ত ভাস্কর দৌড়ে অফিসে পৌঁছে, আর অফিসে এসে দেখে নতুন অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের পদটা দেওয়া হচ্ছে অফিসের অন্য একজনকে। ভাস্কর নিজেকে মেনে নিতে পারে না। কিছুক্ষণ পর সে হিমাংশু স্যারকে গিয়ে বলে, স্যার আপনি আমাকে পজিশনটা দেওয়ার কথা বলেছিলেন, আমি সব সময় সব কাজ করি, নিজের কাজ, অফিসের বাড়তি কাজ সব নিষ্ঠার সাথে করি, একদিন অতিরিক্ত ছুটিও নেই না, আপনি এমন কেন করলেন? হিমাংশু স্যার বলে, তুমি কি বোঝাতে চাও? তুমি যা করছো সেটা তোমার দায়িত্ব,
আর ওকে আমি পজিশনের জন্য রিকমেন্ড করেছি শুধু ওর যোগ্যতার জন্য। তোমার কত বড় সাহস, তুমি আমার উপর কথা বলছো? আর তুমি যে বাইরে সাইড ইনকাম করো, এটা কি জিএমকে বলবো? জিএমকে বললো তোমার চাকরি কিন্তু থাকবে না। তুমি আমাকে ঠিক ভুল শিখাতে চাও? এসব শুনে ভাস্কর বলে, স্যার সরি স্যার, স্যার এমন করবেন না। শেষ পর্যন্ত ভাস্কর হিমাংশু স্যারের পায়ে ধরে আর সরি বলে। পুরো অফিসের সামনে ভাস্কর অপমানিত হয়। ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে ভাস্কর ফিরে আসে আর সবার সাথে আগের মতোই কথা বলতে থাকে। অফিস শেষে হিমাংশু স্যার বাসায় যাচ্ছিল। ভাস্কর বলে, স্যার সরি, কিছু মনে করবেন না, আবেগের বশে বলে ফেলেছি। এরপর সাম্বাকে নিয়ে পাশের ক্যাফেতে যায় ভাস্কর। সেখানে অ্যান্টনি আসে। সাম্বা বলে, আপনি অন্যদিন আসুন, ভাস্করের মুড ঠিক নেই। ভাস্কর বলে, স্যার আপনি বসুন আর বলুন টাকা আপনার কেন লাগবে। তখন অ্যান্টনি বলে, আমাদের বাজারে সনি, প্যানাসোনিক এই ধরনের বাইরের ব্র্যান্ডের টিভিগুলোর অনেক চাহিদা, কিন্তু দোকানে এগুলো যখন বাইরের দেশ থেকে আসে সরকারি ট্যাক্স খরচ সবকিছু দিয়ে, তখন এমআরপি হয়ে যায় 30 বা 40 হাজার। এই টাকায় বিক্রি করে খুব একটা লাভ হয় না। তাই বড় বড় ডিলার আমাদের মতো থার্ড পার্টির কাছ থেকে মাল কিনে। আমরা মাল আনি জাহাজে। জাহাজে ইলেকট্রিক পার্টসের কোনো ট্যাক্স দিতে হয় না। তাই আমরা সেই টিভিগুলো বাইরের দেশ থেকে 12 বা 15 হাজারে কিনে এনে সেটা ডিলারদের হাতে দিতে পারি। জাহাজে আমার পরিচিত লোক আছে, পুলিশকে টাকা দিলে সবটা ম্যানেজ হয়ে যায়। কিন্তু আমার এবার 2.5 লাখ টাকার মাল আসছে। 50,000 টাকা আমার অ্যাডভান্স দেওয়া ছিল, কিন্তু বাকি 2 লাখ টাকা আমার মাল দেওয়ার সময় দিতে হতো। তো আমার সমস্যা হয়ে গেছে, এই টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি। এই 2 ঘন্টার মধ্যে টাকাটা আমাকে দিতে হবে, আমার মালগুলো নিলাম করে দিবে না হলে। তখন ভাস্কর ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে দেয় অ্যান্টনিকে আর বলে, 2 লাখ টাকা আমি ইনভেস্ট করছি। প্রফিটের 20% আমাদের, 10% সাম্বার, 10% আমার। তখন অ্যান্টনি বলে, আমি একটা ফোন করে আসছি, নিলামটা আটকাতে হবে তো। ফোন করতে গেলে সাম্বা বলে, কিরে তুই টাকা কোথায় পেলি? ভাস্কর বলে, প্রতিদিন টাকা ভোল্ট থেকে বের করে আমার কাছে রাখি, লেনদেন শেষে সেই টাকা আবার রেখে আসি। আজ সেই টাকা থেকে 2 লাখ টাকা নিজের কাছে রেখে দিয়েছি। সাম্বা বলে, এমন রিস্ক নেওয়া কি ঠিক? ভাস্কর বলে, সবার কাছে ঋণী হয়ে আছি। কয়দিন পর ছেলের স্কুলের ফি, ভাইয়ের ফি, বাসার খরচ, ইএমআই সব মিলিয়ে কিছু না কিছু তো করতেই হতো, দেখা যাক কি হয়। এরপর অ্যান্টনি থ্যাঙ্কস বলে ভাস্করকে আর 3জন মিলে বেরিয়ে পড়ে। ভাস্কর বাসায় নেমে যায়। সাম্বা আর অ্যান্টনি যায় পোর্টে মাল আনতে। তাদের ওই মাল ডিলারের কাছে পৌঁছে দিয়ে টাকা নিয়ে ফিরে আসার কথা 7টার সময়, কিন্তু 7টা পার হয়ে যায়। 8টা, 9টা, 10টা বাজে। একটা সময় ভাস্কর টাইম দেখতে দেখতে ভাবে, পোর্টে কি পুলিশ জিনিসগুলো জব্দ করে ফেললো নাকি? অ্যান্টনি টাকা নিয়ে পালিয়ে গেল নাকি? নাকি অ্যান্টনি সাম্বা দুজনে তাকে ধোকা দিল? এসব ভাবতে ভাবতে সাম্বা আসে ভাস্করের বাসার সামনে, সাথে অ্যান্টনি। দুজনের মুখেই হাসি। অ্যান্টনি ভাস্করকে 2,50,000 টাকা দেয়। ভাস্কর জড়িয়ে ধরে অ্যান্টনিকে আর বলে, বিশ্বাসের মর্যাদা রাখার জন্য অনেক ধন্যবাদ। এরপর ভাস্কর যায় পাটেল ভাইয়ের কাছে, টাকা দিয়ে সে তার গাড়িটা নিয়ে আসে। এরপর আস্তে আস্তে সে এলাকার সবার টাকা পরিশোধ করে দেয়। পরদিন অফিসে গিয়ে সে ভোল্ট থেকে টাকা বের করে আনে এবং রাখার সময় 2 লাখ অ্যাড করে দেয়। যে টাকা কম ছিল সেটা পূরণ করে দেয়। খাতায় কলমে হিসাবেও ঠিক করে রাখে। এভাবেই অ্যাডজাস্ট করে ভাস্কর। মাঝে মাঝে ভাস্কর টাকা বের করে ইনভেস্ট করত। পোর্ট থেকে এনে বিজনেসটা ভালোই চলছিল তাদের। আস্তে আস্তে টাকা আসতে থাকে, ঘরের জিনিসপত্র আসতে থাকে, টিভি, ফ্রিজ, সোফা সবকিছু। একদিন অ্যান্টনি, ভাস্কর আর সাম্বা গিয়েছিল একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে। সেখানে ড্রিঙ্কস করে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন বাসায় ফেরে ভাস্কর, সুমতি বলে, ভাস্কর কি করছো তুমি? আর এখন রাত বিরাতেও বাইরে থাকছো, কি কি নেশা ধরেছো বলো? ভাস্কর বলে, আমার বউ থাকতে আমি বাইরে নেশা কেন করব? যা করছি তোমার জন্যই করছি, আমাদের জন্যই তো করছি। তখন সুমতি বলে, আজ বলো কি করছো তুমি? তখন ভাস্কর বলে, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অ্যান্টনির সাথে ইনভেস্ট করছি ব্যাংক থেকে লোন নিয়ে। তখন সুমতি একটু শান্ত হয়। আসলে একদিক থেকে সত্যিই তো বলছে ভাস্কর, সে অল্প কিছু সময়ের জন্য ব্যাংক থেকে টাকা লোন নিচ্ছে, আবার সেটা পরিশোধ করেও দিচ্ছে, শুধু কেউ জানছে না। কিছুদিন পর কার্তিকের বার্থডে। এবার ভাস্কর আর সুমতি ভাবে তার অনেক বড় পরিসরে কার্তিকের বার্থডে পার্টি করবে। যে কথা সেই কাজ, সবাইকে ইনভাইট করা হয়। কার্তিকের নতুন ড্রেস, বিশাল কেক, অনেক বড় আয়োজন। কার্তিকের মামা মামি, মামাতো ভাইও আসে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে ভাস্করকে। সবার মধ্যেই জ্বলছে, মনের মধ্যে হিংসা হচ্ছে। অ্যান্টনি বলে, ভাস্কর স্যার,
এতদিন যা কামিয়েছি সেটা আমাদের প্রয়োজন ছিল। আমার ছেলে ইউকে থাকে, তার টিউশন ফি পরিশোধ হয়ে গেছে, সে আমাকে ইউকে যেতে বলছে, কিন্তু আমি খালি হাতে গিয়ে বোঝা হতে চাই না, তাই শেষ একটা বিজনেস করতে চাই। পোর্টে কিছুদিনে 3টা নিউ মডেলের গাড়ি আসছে, 10 লাখ টাকায় নিয়ে সেটা আমরা সেল করতে পারবো, অনেক বড় প্রফিট হবে। ভাস্কর বলে, না স্যার, এটা আমি ম্যানেজ করতে পারবো না, এটা অনেক বড় অ্যামাউন্ট, আর এখন যেমন আছি ভালোই তো আছি। অ্যান্টনি বলে, ওকে স্যার, 2 দিন সময় আছে, আপনি ভেবে জানিয়েন। পার্টি শেষ হয়ে যায়। ভাস্কর, সুমতি, কার্তিক রুমে বসে আছে। সুমতি ভাস্কর গল্প করছে, কার্তিককে জিজ্ঞাসা করছে ভাস্কর কেমন লেগেছে পার্টি। কার্তিক মাথা নাড়াই। তুমি খুশি তো? কার্তিক মাথা নাড়াই। তখন ভাস্কর কোলে নিতে গেলে দেখে কার্তিকের চোখে জল। কার্তিক কান্না করতে করতে বলে, বাবা, মা, তোমাদের অনেক ধন্যবাদ। আজ থেকে আমি তোমাদের সব কথা শুনবো, স্কুলে যাব, হোমওয়ার্ক করবো, সব ঠিক মতো করবো। সবাই এতদিন আমাকে রাগাতো, তুই সবার জন্মদিনে গিয়ে কেক খেয়ে চলে আসিস, কোনোদিন জন্মদিনে তো ডাকিস না, একই ড্রেস পরে বারবার থাকিস, স্কুলে কিছু খাই না, টাকাও নেই না, সবাই আমাকে দেখে হাসাহাসি করতো। কিন্তু আজকের পর থেকে কেউ এমন করবে না, সবাই আমাকে ভয় পাচ্ছে, সম্মান দিচ্ছে, কথা বলছে, সবাই আমার দিকে তাকিয়েছিল অবাক হয়ে। তোমাদের অনেক ধন্যবাদ। ছোট ছেলে কার্তিক, তার মুখে এমন কথা শুনে ভাস্কর আর সুমতির চোখেও জল চলে আসে। তাদের সাথে সাথে তাদের ছেলেও দারিদ্রতা, কষ্ট এসবের সাথে লড়াই করছিল। তখনই ভাস্কর ফোন দেয় অ্যান্টনিকে আর বলে, আমি রাজি, তার ছেলে ভবিষ্যতের কিছু একটা করতে হবে। এরপর শনিবার দিন ভাস্কর একটা সুটকেস নিয়ে অফিসে যায়। প্রতিদিনের মতো ভোর থেকে টাকা বের করে আনে, ব্যাংকের কাজ শুরু করে দেয় ভাস্কর। কিন্তু আজ নারায়ণ স্যার বাসায় যাচ্ছে না, হাফ দিন তো, এজন্য সে অফিস শেষ করেই বাড়ি যাবে। তখন সাম্বা বাহিরে গিয়ে ফোন দেয় অফিসে আর নারায়ণ স্যারের সাথে কথা বলতে থাকে। এই সুযোগে ভাস্কর 10 লাখ টাকা সরিয়ে নেয় আর ভোল্টে টাকা রেখে দেয়। চলে আসে পোর্টে। পোর্ট থেকে 3টা নিউ গাড়ি তারা রিসিভ করে ফেলে, কিন্তু তাদের যে ডিলার ছিল তাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে। এখন এত দামি গাড়ি কে নিবে? 10 লাখ টাকা কিভাবে ম্যানেজ হবে? সাম্বা তো অ্যান্টনিকে দোষ দিতে থাকে, সব তোমার জন্য হয়েছে। সবার মাথায় হাত, এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে যায়। ভাস্কর বলে, এখন নিজেদের মধ্যে লড়াই করায় কোনো লাভ নেই। ভালো সময়ে সবাই একসাথে ছিলাম, খারাপ সময়েও একসাথেই থাকতে হবে, একসাথে পার করতে হবে। ভাস্কর অ্যান্টনিকে বলে, আমরা টিভি এক সময় এক এক ডিলারের কাছে বিক্রি করছি, সেল করছি, আপনার পরিচিত এমন কেউ নেই যে 3টা গাড়ি একসাথে কিনতে পারবে? তখন অ্যান্টনি ফোন দেয় আর ভাস্করকে জানায়, একটা ডিলার আছে, কিন্তু গোয়াতে, গাড়ি 3টা নিয়ে গোয়া যেতে হবে। ভাস্কর বাসায় ফোন দেয় আর বলে বিজনেসের জন্য সে গোয়া যাচ্ছে, সোমবার দিন ফিরবে। এই বলে তারা গাড়ির নাম্বার প্লেট বানিয়ে নিয়ে রওনা হয়ে যায়, কিন্তু রাস্তায় চেকপোস্টে পুলিশ গাড়ি থামায়, কাগজ, লাইসেন্স এসবের কথা বলতে থাকে। তখনই ভাস্কর বের হয়ে আসে আর বলে, স্যার, ভিআইপি গাড়ি, ভিতরে সরকারি লোক বসা। তখন ভিতর থেকে পাঞ্জাবি পায়জামা, মাথায় সাদা টুপি পরা কিছু লোক বেরিয়ে আসে। পুলিশের সন্দেহ হয়, কিন্তু তখনই আর একটা গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে আসে। এবার ভাস্কর বলে, স্যার, সরকারি লোক বেসরকারি কাজ করতে যাচ্ছে, মজমাস্তি করতে যাচ্ছে গোয়া ট্রিপে, আপনার চাকরি বাঁচাতে চাইলে এক্ষুনি ছেড়ে দিন, দেরি করিয়েন না। আর গোয়া চেকপোস্টেও বলে দিয়েন যেন তারা গাড়ি না আটকায়, তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। এভাবে চাপাবাজি করে তারা বেরিয়ে আসে সেখান থেকে। এই প্ল্যান আগেই করে রেখেছিল ভাস্কর। এরপর তারা গোয়া পৌঁছে গাড়ি ডেলিভারি দিয়ে টাকা রিসিভ করে। ভাস্কর সবাইকে 1 লাখ করে টাকা দেয়। সাম্বা বলে, আরে ভাস্কর, এটা কি? 1000 দিলেই তো ওরা খুশি হয়ে যেত। কিন্তু ভাস্কর বলে, ওনারা না থাকলে এত বড় কাজ সম্ভব হতো না, তাই আমার পার্টনার তোমরা। সবাই অনেক খুশি হয়। রাস্তার পাশের ভিখারির কাছে 1 লাখ টাকা অনেক বড় কিছু। এরপর তারা ফেরত আসতে থাকে। এয়ারপোর্টেই নেমে যায় অ্যান্টনি, সে চলে যাবে ইউকেতে। এটাই তার শেষ কাজ ছিল। এরপর সে ভাস্করকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কোনো হেল্প যদি লাগে, কোনো কাজে যদি প্রয়োজন হয়, একটাবার শুধু ফোন করবেন। এরপরে অ্যান্টনি চলে যায়। এরপর ভাস্কর বাসায় এসে 10 লাখ টাকা সুটকেসে নিয়ে বাকি টাকা রেখে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ব্যাংকের সামনে যেতেই ভাস্কর দেখে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে দেখে পুলিশ, কিছু অফিসারও ভিতরে বসে আছে। আর তখনই ভেতর থেকে এক পুলিশ অফিসার তার দিকে আসতে থাকে, কিন্তু সে হিমাংশু স্যার আর কয়েকজনকে নিয়ে চলে যায়। লাতাজি বলে, ভাস্কর,
হিমাংশু স্যারের বিরুদ্ধে কমপ্লেন আছে, সে ঘুষ খেয়ে কাজ করে, এমনকি অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজারের পদের জন্য সে টাকা নিয়েই রেকমেন্ড করেছে। এই অভিযোগে পুলিশ তাকে নিয়ে গেছে। ভাস্কর যায় ভোল্ট থেকে টাকা বের করতে। সে টাকা বের করে লিখে রাখে 50 লাখ, কিন্তু সে 50 না 40 লাখ বের করেছিল। টাকা নিয়ে ভেতরে এসে বসে, পাশেই সুটকেস। হঠাৎ জিএম স্যার চলে আসে আর ভাস্করকে বলে, এই সুটকেসে কি, এটা এখানে কি করছে? এরপর খুলতে বলে আর নারায়ণ স্যারকে বলে, খুঁজে দেখো তো কত টাকা আছে বক্সে। তখন ভাস্কর সুটকেস খোলে, জিএম স্যার খুঁজে দেখে, কিন্তু সুটকেসে সে কিছুই দেখে না। আর ওইদিকে নারায়ণও বলে, 50 লাখই আছে স্যার, পুরাপুরি। এরপর জিএম স্যার বলে, সরি ভাস্কর, অফিসের যে ঘটনা ঘটেছে, হিমাংশুর যে ঘটনা ঘটেছে, এরপর থেকে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, প্রেসারে আছি। আসলে ভাস্কর আসার পরপরই ব্যাগ থেকে টাকা বের করে ট্রেতে রেখে দিয়েছিল আর ফাইল দিয়ে ঢেকে রেখেছিল। এরপর সে ভোল্ট থেকে টাকা বের করে আনে বক্সে করে 40। কিন্তু নারায়ণ স্যার যখন গুনছিল তখন সে বক্সের সাথে সাথে ট্রের টাকাটাও গোনে। এজন্য সে সবগুলো মিলিয়ে বলে 50 লাখ আছে। এটাই চেয়েছিল ভাস্কর। বারবার বেঁচে যায় সে। বাসায় আসার পর সাম্বা বলে, আমরা নতুন কাউকে ধরি, অ্যান্টনি তো নেই, অন্য কারোর সাথে এখন কাজ করতে হবে। কিন্তু ভাস্কর বলে, না, আমাদের এখানেই থেমে যেতে হবে। এই 2 দিনে আমাদের অনেক সিগন্যাল এসেছে, ডিলার হারিয়েছি, চেকপোস্টে আটকে পড়েছি, ব্যাংকে রিস্কে পড়েছি, এগুলো সব বিপদের লক্ষণ ছিল। তাই আমাদের এখনই থেমে যেতে হবে, কারণ এর পরের বার আর রক্ষা হবে না। কিন্তু সাম্বা বলে, আমি এই কাজ থামাবো না। সে অন্য একজনের সাথে কাজ করতে থাকে আর ব্যাংক ছেড়ে দেয়। এই পুরো ঘটনাটা শুনছিলাম ভাস্করের কাছ থেকে, কারণ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু হঠাৎ তার ব্যাংক রিপোর্ট প্রিন্ট দেওয়া হয়। এরপর সবার মাথায় হাত পড়ে যায়। ভাস্কর কুমারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। এইটুকুই গল্পে আমরা জেনেছি ভাস্কর কামিয়েছে মাত্র 8-10 লাখ টাকা, কিন্তু সেই অ্যামাউন্ট 7-8 মাসে কিভাবে 100 কোটিতে পৌঁছালো সেই গল্পটা এখন সামনে শুনবো। কিছুদিন পর ব্যাংক চেয়ারম্যান ডাকে সবাইকে। সেই মিটিংয়ে অনেকের ট্রান্সফার হয়, অনেকের চাকরি যায়, আর একজনের প্রমোশন হয়। ভাস্কর কুমার অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, বেতন 19,000, সাথে হোম অ্যালায়েন্স, ট্রান্সপোর্ট, সব সুযোগ সুবিধা দিবে তাকে ব্যাংক। চেয়ারম্যান বলে, আর কিছু কি লাগবে ভাস্কর? ভাস্কর বলে, স্যার একটা রিকোয়েস্ট, ব্যাংকে জব্দ করা একটা গাড়ি আছে, লাল গাড়ি, ওটা আমার অনেক পছন্দ। তখন সেই গাড়িটাও দেওয়া হয় ভাস্করকে। ভাস্কর বাসায় আসে, সুমাতিকে কোলে নিয়ে জানায় সে প্রমোশন পেয়েছে। সব মিলিয়ে ভাস্কর তার স্বপ্নের জীবনযাপন করতে থাকে। তার জমানো 6 লাখ টাকা আছে, সব পারফেক্ট। হঠাৎই ভাস্করের ভাইয়ের ইউকেতে এক ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়। ইউকেতে যাওয়া, টিউশন ফি সব মিলিয়ে 6 লাখ টাকার মতো লেগে যাবে। তখন ভাস্কর সেই জমানো টাকাটা তার ভাইকে দিয়ে দেয় আর পাঠিয়ে দেয় ইউকেতে। সবকিছু ভালোই চলছিল। ঠিক এমন সময় তার ব্যাংকের একটা বিষয় তার নজরে আসে। হর্ষা মেহতা। ব্যাংক নিয়ম অনুযায়ী ছোট ব্যাংক বড় ব্যাংকের কাছ থেকে টাকা ঋণ নিতে পারত, আর সংক্ষিপ্ত সময়ের জন্য টাকার সিকিউরিটি হিসাবে ব্যাংক রিসিট বা বিআর দিত। সেখানে একজন তৃতীয় ব্যক্তি থাকতো, কারণ ব্যাংক টাকা সরাসরি নিতে পারে না। মাঝে একজন ব্যক্তিকে এই লেনদেনটা করতে হতো। সেই ব্যক্তিটা হচ্ছে হর্ষা মেহতা। সুরজ নামের একজন আসতো বিআর নিয়ে আর নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যেত। প্রথম ঠিক সময়ে সেগুলো ফেরতও পাওয়া যেত, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে থাকে, টাকার পরিমাণও বাড়তে থাকে। কাটারি ব্যাংক, সেখানে গিয়ে ভাস্কর রিজিওনাল ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু সে হর্ষার হয়ে কাজ করছে এটা বুঝে যায় ভাস্কর। ভাস্কর বাসায় এসে ভাবতে থাকে সে ফোন দেবে চেয়ারম্যানকে আর জানাবে বিষয়টা। হর্ষার এই টাকা উঠানোর বিষয়টা স্বাভাবিক কিছু না, কিন্তু তার মাথায় আসে চেয়ারম্যানকে বললে কি আর হবে, হয়তো সেও এটার সাথে জড়িত। তখন সে সুরাজের সাথে দেখা করে। সুরাজ তাকে একটা চেক দিতে চায়, ব্ল্যাঙ্ক চেক, কিন্তু ভাস্কর বলে, আমার অ্যামাউন্ট আমি ফিক্সড করব। তখন ভাস্কর বলে সে যে টাকা ব্যাংক থেকে উঠিয়ে দেবে তার 1% তাকে দিতে হবে। শেয়ার মার্কেটে কোন কোম্পানিতে প্রফিট আসবে, কোনটার দাম কমবে, কোনটার দাম বাড়বে, সব প্ল্যান তাকে আগের রাতে জানাতে হবে। সুরাজ রাজি হয়ে যায়। হর্ষদ মেহতা তার খেল খেলতে থাকে। এদিকে বিআরএ সিগনেচার করতে থাকে ভাস্কর। যে টাকা কমিশন পাচ্ছিল সেই টাকা দিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে সে শেয়ার কেনা বেচার কাজ শুরু করে। সেখান থেকে বিশাল অ্যামাউন্টের প্রফিট আসতে শুরু করে।
শেয়ার মার্কেট সবচেয়ে বড় মানি মেকিং মেশিন ছিল তখনকার সময়ের। এখন এই শেয়ার মার্কেটের টাকা লিগ্যাল করতে হবে। অ্যান্টনির পরিচিত ছেলে আনোয়ার, সে অনেক ভালো বোঝে এই ব্ল্যাক মানি কিভাবে হোয়াইট করতে হয়। প্রথমে আনোয়ার বলে, আপনি 25 লাখ টাকার লটারি জিততে পারেন, একবারে আপনাকে 25 লাখ টাকা হোয়াইট করে দেওয়া যাবে। আপনার টাকা আপনাকেই দেওয়া হবে, শুধু মাঝে কোম্পানি কিছু কমিশন খাবে আর আমার কিছু টিপ দরকার হবে। এরপর ভাস্কর বাসার সবার সামনে পেপার দেখে খুশিতে লাফিয়ে ওঠে, সে 25 লাখ টাকা লটারি জিতেছে। এখন কেউ আর বাঁকা চোখে দেখে না, সবাই ভাবে লটারিতে টাকা জিতেছে ভাস্কর। এরপর আস্তে আস্তে টাকা বাড়তে থাকে। 2 মাসে 2 বার লটারি জিতলে মানুষ সন্দেহ করবে, তাই আপনার একটা কোম্পানি থাকতে হবে, যেই কোম্পানির মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা যাবে। এরপরেই শুরু হয় সুমাতি ফুড কোম্পানি। সুমাতি অনেক হ্যাপি ছিল, সে নিজের স্বপ্ন পূরণ করছে, আর আনোয়ারকে রাখা হয় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে। আনোয়ার প্রত্যেক রসিদে 2-1টা শূন্য বাড়িয়ে বিলগুলো অ্যাডজাস্ট করতে থাকে। বিদেশ থেকে অর্ডার আসছে, বাইরের অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ঢুকছে, এই সব প্রচেষ্টা ছিল ভাস্করের টাকাগুলোকে লিগ্যাল করানোর জন্য। এভাবেই সবকিছু চলতে থাকে। এরই মাঝে ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়, লাভ ম্যারেজ। ছেলে তারই কলেজের। ভাস্কর, সুমতি, ভাস্করের বোন যায় জুয়েলারি শপে। সুমতি কয়েকটা দেখার পর এটা না ওটা নেবে এই সিদ্ধান্ত নিতে থাকে। ভাস্কর পানি খেতে চাইলে একজন বলে, সামনে গ্লাস রাখা আছে, ওখান থেকে পানি খেতে পারেন। এরপর একটা জুয়েলারি সিলেক্ট করা হলে ভাস্কর চেক দিতে যায়, কিন্তু তারা জানায় দোকানে চেক অ্যাকসেপ্ট করে না, শুধু ক্যাশ। তখন ভাস্কর বলে, সুমতি তাহলে চলো আমরা ব্যাংক থেকে ক্যাশ নিয়ে আসি। এরপর ব্যাংক থেকে একটা ব্যাগে সে টাকা নিয়ে নেয়। এরপর সে যায় কাপড়ের দোকানে। সেখানে গেলে একজন দোকানদার অনেকক্ষণ পর এসে বলে, কি লাগবে স্যার বলুন। পাশে দোকানের মালিক চশমার ফাঁকা দিয়ে দেখছে। তখন ভাস্কর বলে, আপনার পুরো দিনের সেল কত হয়? তখন সে বলে, স্যার 2 লাখের কাছাকাছি হবে। ভাস্কর বলে, 1 ঘন্টায় যদি সেই টাকার বিজনেস করতে হয় তাহলে আমাকে কোন কালেকশন দেখাবেন? তখন মালিক উঠে এসে বলে, স্যার এখানকার প্রোডাক্ট ডিজাইনার দিয়ে কাস্টমাইজ করা, পুরো ইন্ডিয়াতে 1 পিস। আপনার যা লাগবে সিলেক্ট করতে পারেন, যদি নাও থাকে, সাইজে না মিলে 25 মিনিটের মধ্যে রেডি করে দেওয়া হবে। দোকান থেকে ফুল শপিং করে পুরো সেট আপ গেট আপ চেঞ্জ করে ভাস্কর আসে গাড়ি নিতে। 6 লাখ, 10 লাখ, 18 লাখের একটা গাড়ি ছিল, সবচেয়ে বড় গাড়ি। ভাস্কর সেটা নেয়। 3 জনে মিলে আসে সেই জুয়েলারি শপে। দোকানের সামনে আসতেই 2 জন এসে গেট খুলে দেয়, একজন চাবি নিয়ে গাড়ি পার্কিং করে দেয়। কিন্তু আগের বার যখন সে এসেছিল তখন সিকিউরিটি বলেছিল ওইদিকে গাড়িটা পার্কিং করে রাখে আসুন। ভাস্কর খেয়াল করে অন্য একজনকে সে নিজে গাড়ি পার্কিং করে দিচ্ছে। এবার সে এসে টাকার ব্যাগ রাখে আর ব্যাগের মুখ খুলে দিয়ে বলে, ক্যাশ এনেছি, তোমরা এবার বসো, জিনিস একটু দেখো, পছন্দ করো কোনটা ভালো লাগে। এর আগের বার দোকানে ঢোকার পর কোনো সেলসম্যান জুয়েলারি দেখাতে আগ্রহী হচ্ছিল না। তারাই এবার পুরো কাউন্টার খালি করে সবাইকে অন্য জায়গায় সরিয়ে চেয়ার নিয়ে এসে বসায় তাদের। মালিক এসে বলে, কি কি লাগবে স্যার বলুন। কি কি লাগবে ম্যাম? তখন এটা ওটা সেটা এভাবে পুরো গ্যালারিটা সে কিনে নেয়। আর একটা নেকলেস থেকে যায়। সুমতি বলে, এটা খুব একটা ভালো না। তখন ভাস্কর বলে, নিয়ে নাও না, গ্যালারিটা খালি হয়ে যাবে। আগেরবার যখন ভাস্কর এসেছিল সে পানি চাওয়াই তাকে পানি উঠে গিয়ে স্টিলের গ্লাসে খেতে বলেছিল, কিন্তু সে দেখে একজনকে কাচের গ্লাসে জুস দেওয়া হচ্ছে। মালিক বলছে চপ্পল পরে কানে দুহানা পরে এসেছে জুয়েলারি কিনতে। একজন কর্মী বলে, স্যার শুনে ফেলবে। মালিক তখন বলছিল, শুনুক, শুনলে কি হবে, পুরো গ্যালারি কিনে নেবে নাকি? তো এবার সে সত্যিই পুরো গ্যালারি কিনে নেয়। আর এবার জুসের গ্লাসও দেওয়া হয়। ক্যাশ ছিল 3 লাখ, সেটা দিয়ে কিছু টাকা আরও পাবে দোকানদার। তখন দোকানদার বলে, স্যার আমরা ক্যাশের সাথে চেকও অ্যাকসেপ্ট করি। তো এই হচ্ছে গল্প। ইগো সবচেয়ে বড় বিষয়। এরপর সসম্মানে সেখান থেকে চলে যায় ভাস্কর। বোনের বিয়ে হয়ে যায়। তো এখন ভাস্কর আকাশে উঠছিল। কথায় আছে না, সেন্টেন্স কোনো না কোনো সময় শেষ হয়, ফুল স্টপ দিতেই হয়। ভাস্কর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। একদিন একটা বড় রেস্টুরেন্টে যায় সুমতি, ভাস্কর আর কার্তিক। কার্তিক বলে, বাবা খাবার এখানকার খুব একটা ভালো না, বাইরে ভাড়া পাও, চাউমিন এগুলো অনেক টেস্টি। ভাস্কর বলে, বড় মানুষরা বাইরে খাবার খায় না বাবা। একদিন ভাস্কর গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ পাটেল ভাই তার বাইক নিয়ে গাড়িতে লাগিয়ে দেয়। তখন ভাস্কর নেমে তার বাইক ভেঙে দেয়, চিল্লাচিল্লি করতে থাকে। সুমতি বলে, ভাস্কর কি করছো এসব? তুমি এমন তো ছিল না, তুমি অহংকারী হয়ে গেছো। ভাস্কর বলে, আমি অহংকারী না, আমি রিচ। এরপর থেকে দুজনে আলাদা হতে শুরু করে। আস্তে আস্তে ভাস্করের মধ্যে পরিবর্তন আসা শুরু করে, কিন্তু বেশি দিন না।
হঠাৎ একদিন কাটারি ব্যাংকের রিজিয়নাল ম্যানেজার আসে ভাস্করের কাছে। তখন ভাস্কর কাজ নিয়ে অনেক ব্যস্ত। উনি বলে, ভাস্কর স্যার, হর্ষা ভাইয়ের সাথে ডিল তাহলে ভালোই হচ্ছে। ভাস্কর বলে, স্যার আপনি তো জানেনই, অ্যাডজাস্ট করতে করতে অবস্থা খারাপ। তখন লোকটা বলে, হ্যাঁ 8-10 কোটি অ্যাডজাস্ট করা খুবই একটা কঠিন ব্যাপার। তখন ভাস্কর বলে, 8-10? আমার কাছে তো প্রায় 90 বা 100 কোটির মতো গ্যাপ, এটাই অ্যাডজাস্ট করছি। এটা শুনে তার মাথা খারাপ হয়ে যায়। সে বলে, স্যার কি বলছেন? আমি তো বিয়ার 1 বা 2 সর্বোচ্চ 8 কোটি বিয়ার সাইন করেছি হাইয়েস্ট, কিন্তু এই বিয়ারগুলো এগুলো তো সব ফেক, আমার সিগনেচারও ডুপ্লিকেট। লোকটা বলে, সব শেষ হয়ে যাবে ভাস্কর। ভাস্কর বলে, বিয়ার জালিয়াতি তারা করেছে, আমাদের কেন কিছু হবে? তখন সে বলে, টাকার পরিমাণ অ্যাকসেপ্ট করা, জমানত না নিয়ে বিয়ারের উপর টাকা দেওয়া, ব্যাংকের নিয়মের বাইরে গিয়ে অর্থ প্রদান করা, এসব কারণেও আমরা ফেসে যাব। সে বলতে বলতে হঠাৎ নিচে পড়ে যায়। সবাই মিলে ওনাকে নিয়ে যায় হসপিটালে, কিন্তু ডক্টর বলে মেজর স্ট্রোকের কারণে উনি মারা গেছে। সুরাজকে ভাস্কর বলে, এটা কি সুরাজ, ফ্রড? সুরাজ বলে, স্যার আপনিও তো পকেট ভরেছেন, যদি কিছু প্রকাশ হয় সবাই ফাঁসবে। এরপর বাসায় এসে ভাস্কর অনেক চিন্তিত সে, কারণ সে প্রায় 100 কোটি টাকার গ্যাপ করেছে, তার সিগনেচারে বিয়ার অ্যাপ্রুভ হয়েছে, এগুলো বাইরে আসলে সব শেষ হয়ে যাবে। হঠাৎ ভাস্করকে তার বাবা ডাকে তার নাম ধরে। অনেক বছর পর সে মুখ দিয়ে কথা বলেছে। ভাস্করকে সে ভিতরে ডাকে। এরপর ভাস্কর ভিতরে গেলে গেট লাগিয়ে দিতে বলে তার বাবা। তখন সুমতি ফুডের রসিদগুলো দেখিয়ে তার বাবা বলে, এগুলো কি? ভাস্কর কিছু একটা বলতে যাবে, তখনই সে বলে, তোর বাপ আমি একসময় টপ চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে এসব হিসাব শিখাতে আসিস না। তোর 5 টাকার আচার কেনার জন্য মানুষ বিদেশ থেকে অর্ডার দিচ্ছে, কোন রসিদে কত জিরো অ্যাড করা হয়েছে সব আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেদিকে এগোচ্ছিস সেখানে শুধুই অন্ধকার। সুমতি বাহির থেকে সব কথা শোনে। সুমতি নিজে গিয়ে দোকানের সব ভেঙে দেয় আর ভাস্করকে বলে, তুমি বিশ্বাসের সাথে সাথে স্বপ্নটাও ভেঙে দিয়েছ, আর এই সব কিছু তাহলে মিথ্যা ছিল, ভালো করেছো। এরপর থেকে ভাস্কর নিজেকে থামিয়ে দেয়। সে সুরাজের বিয়ার সাইন করে না, সব কিছু এড়িয়ে চলে। আস্তে আস্তে জিএম তাকে প্রেশার দেয় আর বলে, হর্ষা আমাদের অনেক বড় ক্লায়েন্ট, তুমি বিয়ারগুলো সিগনেচার করে ফেলো। ভাস্কর বলে, সরি স্যার, এটা ব্যাংকের রুলসের বাইরে, চাইলে আপনি সিগনেচার করতে পারেন। তখন জিএম হুমকি দেয়, তোমার এত বড় সাহস? ভাস্কর বলে, জি স্যার, আর রেজিগনেশন লেটার আমি জমা দিয়ে যাচ্ছি, সময় করে পড়ে নেবেন। ভাস্কর সবার সামনে জমা দেয় তার লেটার আর চলে যায়। সবাই নিষেধ করে, কিন্তু ভাস্কর সেখান থেকে চলে যায়। এরপর সে যা যা ভুল করেছে সব একটু একটু করে ঠিক করতে থাকে। পাটেল ভাইকে সরি বলে নিজের বাইকটা সে দিয়ে আসে তাকে। নারায়ণ স্যার ভোট ম্যানেজার তাকে লাল গাড়িটা দিয়ে দেয়। ভাস্কর বাড়িটা বোনের নামে লিখে দেয়। অফিস স্টাফ সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সুমতি ফুড কোম্পানিও বিক্রি করে দেয়। এরপর সে সুমতির পাশে এসে বসে আর ভাড়া পাও প্লেট সুমতিকে দিয়ে বলে, আমি জানি আমি দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আমি তোমার পুরানো ভাস্কর হয়ে থাকবো। এরপর দুজনের মধ্যে ঝামেলা আস্তে আস্তে ঠিক হতে থাকে। এই সব কিছুর পর আজ 29 মার্চ 1992 ভাস্করকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংকে আর জিজ্ঞাসা করা হচ্ছে, ব্যাংক ব্যালেন্সের হিসাব নেওয়া হচ্ছে। সব গল্প শেষে সিবিআই এজেন্ট বলে, তোমার অ্যাকাউন্টে এত টাকা আছে কিন্তু সবে লিগ্যাল, কিন্তু আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এত পরিমাণ অ্যামাউন্ট সন্দেহজনক এই বলে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারি, তোমার অ্যাকাউন্ট তদন্তের জন্য লাগিয়ে দিতে পারি। দিনের পর দিন কৈফিয়ত দিতে থাকবা, ইনকোয়ারি হতে থাকবে, কিন্তু একটা টাকাও তুমি খরচ করতে পারবা না। তখন ভাস্কর দেখে চেয়ারম্যান জিএম দুজনেই ব্যাংকে এসেছে। সিবিআই এজেন্ট বলে, 100 কোটি দিয়ে কি করবেন ভেবেছেন? তখন চেয়ারম্যান বলে, ভাস্কর তুমি যে এত কিছুর মধ্যে ছিলা, ব্যাংকে প্রায় 90 কোটির মতো শর্ট, আর তোমার অ্যাকাউন্টে সেই পরিমাণে টাকা আছে, বিয়ারও তোমার সিগনেচার আছে, এইসব মিলিয়ে সব বাইরে আসলে পুলিশে জানানো হলে তুমি ফ্যামিলি সহ রাস্তায় চলে আসবে। তাই এক কাজ করো, টাকাটা ভুলে যাও, আমরাও ভুলে যাব আর তোমাকে ছেড়ে দেব। ব্ল্যাঙ্ক চেকে সিগনেচার করে দাও আর টাকাগুলো আমাদের করে দাও। ভাস্কর সিগনেচার করে দেয় আর বলে, আমি জানতাম স্যার এমনটাই হবে, টাকা দিয়ে কি হবে বলুন, আবার খেটে কামিয়ে ফেলবো, কিন্তু ফ্যামিলির পাশে থাকাটা আমার জরুরি। চেয়ারম্যান জিএম সিবিআই এজেন্ট সবাই তো খুশি। ভাস্করের 100 কোটি দিয়ে তারা ব্যাংকের হিসাবের গরমিল মেটাতে পারবে, আবারও বড় অ্যামাউন্ট ইস্যু করতে পারবে।
সোমবারে ব্যাংক খুললে ভাস্করের চেকগুলো জমা দেওয়া হয়। তখন লতা ম্যাম বলে, স্যার, ভাস্কর স্যার কয়েকদিন আগেই তার ব্যাংকে থাকা 100 কোটি টাকা উঠিয়ে নিয়েছে। তখন জিএম বলে, তাহলে কম্পিউটারে দেখাচ্ছে 100 কোটি তার ব্যাংকেই আছে। লতা ম্যাম বলে, হ্যাঁ স্যার, ঠিকই দেখাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওই টাকা ছিল। এই মাসের সব লেনদেন মাসের শেষ দিন কম্পিউটারে জমা হবে। মার্চ মাসের ভাস্কর স্যারের অ্যাকাউন্ট হবে 0। আজ মার্চের 30 তারিখ, কাল এটা আপডেট করা হবে। এখন যেটা কম্পিউটারে দেখাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসের হিসাব। চেয়ারম্যান, জিএম, সিবিআই এজেন্ট সবাই মাথায় হাত। আর এদিকে ভাস্কর প্লেনে উঠে ইউকে যাচ্ছে, পুরো ফ্যামিলি সহ। আসলে প্ল্যানটা আগে থেকেই রেডি করা ছিল। ভাস্করের বাবা বলে, ব্যাংকের তথ্য আপডেট হয় মাসের শেষ দিন, তাই তার আগেই টাকা উঠিয়ে এখান থেকে চলে যেতে হবে, অন্য জায়গায় না, অন্য দেশে। এরপর ভাস্কর ফোন দেয় অ্যান্টনিকে আর বলে, স্যার, ইনভেস্ট করতে হবে। 3 কোটি টাকার একটা হোটেল বিক্রি হচ্ছিল, তখন সেই হোটেলটা কিনে নেয় ভাস্কর। এই পরিমাণ ইনভেস্টে পুরো পরিবারের গ্রিন কার্ড হয়ে যাবে। আস্তে আস্তে তারা সেখানে সেটেল হতে পারবে। হোটেল কিনে নেয়, এরপর একটা বাড়ি। ভাস্করের বাবা বলে, যাও অ্যাম্বাসিতে, আমার এক ক্লায়েন্ট আছে, একসময় অনেক হেল্প করেছিলাম, আমার নাম বলো আর সবার পাসপোর্ট জমা দিয়ে আসো ভিসার জন্য। অ্যাম্বাসিতে গেলে ভাস্করকে অনেক কম সময়ে ভিসা দিয়ে দেওয়া হয়। এরপর সে একটা কমপ্লেন করে রিজার্ভ ব্যাংকে যে তার ব্যাংক মাগদাতে অনেক বড় ঋণ খেলাপি স্ক্যাম চলছে, হিসাবের গরমিল আছে, তাই সে রিজাইন দিয়েছে। এটা করার কারণ নিজেকে নির্দোষ রাখা। সেখানেও ভাস্করের বাবার এক ক্লায়েন্ট ছিল, সে হেল্প করে তাকে। এরপর সব কিছু কমপ্লিট করে ইউকেতে সপরিবারে চলে যায় ভাস্কর। তার টাকা তার কাছেই থেকে যায়। কিন্তু ভাস্করের ব্যাপারে ইনকোয়ারি হলে রিজার্ভ ব্যাংক থেকে জানানো হয় ভাস্কর আগে থেকেই কমপ্লেন করেছিল, এমনকি তার টাকা সব লিগ্যাল ছিল। এভাবেই সে 100 কোটি টাকা নিয়ে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে হাই প্রোফাইল লাইফ মেনটেন করতে থাকে। একটা সময় ব্যাংক থেকে 2টা ক্রেডিট কার্ড আসে। ভাস্কর একটা সুমাতিকে দেয় আর বলে, এটা তোমার, কোনো লিমিট নেই, যা ইচ্ছা করতে পারো। ইউকেতে গিয়েও ভাস্কর কিছু না কিছু লিঙ্ক পেয়ে যায়, কিন্তু কি সেই লিঙ্ক সেটা সুমাতি আর জিজ্ঞাসা করে না। ভাস্করের বাবাও কিছু বলে না, কারণ তারা জানে ভাস্কর এখন জেনে গেছে কখন কোথায় থামতে হবে। এভাবে একটা ব্যাংকের ক্যাশিয়ারের গল্পের সমাপ্তি হয়। আসলে অনেক সুন্দর ছিল গল্প, এজন্য অনেক বড় হয়ে গেছে ভিডিও। জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।